Hello dear students, welcome to Gurukul Vishwamitra YouTube channel. Gurukul Vishwamitra YouTube চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত। Dear students, আমরা আগে এক নম্বর ক্লাসে আমরা 15টা কোশ্চেন একটা সেট করেছিলাম। তো এটা আমাদের 2 নম্বর ভিডিও এই জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এর ক্লাসের 2 নম্বর ভিডিও আমাদের, ঠিক আছে? তো যারা যারা প্রথমের ভিডিওটা আমার দেখেছিলে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের আমি রিকোয়েস্ট করব তারা যেন আমার এই পুরো সিরিজটা দেখে। এটা আমাদের 2 নম্বর ক্লাস। বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের প্রশ্ন দিয়ে, প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্নটা কি আছে দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই বলে রাখা ভালো, যেহেতু আমাদের এটা রেকর্ডিং ভিডিও, তোমরা কি করবে, যখন আমি এই কোশ্চেনগুলোর সলিউশন করাবো তোমাদের, তখন তোমরা তার আগেই ভিডিওটাকে পজ করে নেবে, ঠিক আছে? পজ করে নিয়ে তোমরা নিজেরা চেষ্টা করবে এটা সলিউশনটা করার। তারপরে তোমাদের সলিউশন করার পরে তোমরা আমার সলিউশনটা দেখে নেবে। তাহলে তোমরা বেশি শিখতে পারবে ভিডিওটা থেকে এবং তোমাদের প্র্যাকটিস আরও ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখে নিচ্ছি প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আছে কি, যদি রান ইজ ইকুয়াল টু এই নম্বরটি হয়, রান ইজ ইকুয়াল টু এই নম্বরটি হয়, বিন ইজ ইকুয়াল টু এই নম্বরটি হয়, তবে ব্রিং ব্রিং কি হবে? অপশনে আমাদের 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন আমাদের দেওয়া আছে। আমাদের এর থেকে বের করতে হবে যে সঠিক উত্তরটা কি। কিভাবে করব? এই কোশ্চেনটা হলো অ্যালফাবেটিক সিরিজের একটা কোশ্চেন। এই সব ক্ষেত্রে আমাদের করতে হয় কি, রান রান ইজ ইকুয়াল টু বলা আছে কি 182114। আচ্ছা আচ্ছা, আমরা কি করব, এই সব ক্ষেত্রে আমাদের প্রথমেই দেখে নেওয়া ভালো যে আর এর সংখ্যামান কত, ঠিক আছে? আমরা জানি আর এর সংখ্যামান কত, 18, তাই না? প্রত্যেকটা অ্যালফাবেটের একটা ভ্যালু বা সংখ্যামান থাকে, ঠিক আছে? যেমন কিনা এর কত 1, ঠিক আছে? আমি যদি বলি ওর কত, ও এর কত 15। আমি যদি বলি টি এর কত, টি এর হলো 20, তাই না? যেমন কিনা জেড কি অ্যালফাবেট সিরিজের সব থেকে শেষ একটা লেটার, সেই লেটারটার সংখ্যামান হলো 26, বুঝতে পারলে? সেরকমই আর এর সংখ্যামান হলো 18, ইউ এর সংখ্যামান হলো 21, এন এর কত 14, বুঝতে পারলে তোমরা? অতএব সিরিজ এই যে এরকে কোড করা হয়েছে এদের সংখ্যামান দিয়ে, তার থেকে বোঝা যাচ্ছে। এইভাবে আমরা দেখতে পারি কি বি এর কত, বি এর 2, তাই না? আই এর কত, আই এর 9, এন এর কত, এন এর 14। ঠিক এইভাবেই আমরা করতে পারি কত, ব্রিং এর কোডটা বের করতে পারবো, তাই না? আচ্ছা, বি এর কত হয় সংখ্যামান 2, আর এর কত 18, আই এর 9, এন এর 14, জি এর 7, ঠিক আছে? আমরা কোনো একটা ক্লাসে আমরা এই একটা ভিডিও করতেই পারি যেটাতে কিভাবে সহজ পদ্ধতিতে বা শর্ট ট্রিক্সের মাধ্যমে বি এর সংখ্যামান মানে এ টু জেড এর সংখ্যামানগুলো মনে রাখা যায়, তার উপরে আমরা একটা ভিডিও নিয়ে আসব, ঠিক আছে? তাতে তোমাদের এগুলো মনে রাখতে খুবই সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি উত্তরে আছে নাকি, এই উত্তরটা আছে নাকি অপশনে। আমাদের কি বের হলো 2189 আমরা প্রথমের অপশনেই কিন্তু দেখতে পাচ্ছি 2189147। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনে বলা আছে কি, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে, এটা হলো একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু একটা কোশ্চেন থাকেই, সেটা বলো এনটিপিসি হোক বা গ্রুপ ডি হোক বা যে কোনো ব্যাংকিংয়ের পরীক্ষাগুলো তো বিশেষ করে থাকে, তবে এখন এনটিপিসির পরীক্ষাতে বা গ্রুপ ডি পরীক্ষাতে এই সব কোশ্চেন কিন্তু খুব থাকছে। অতএব তোমাদের খুব ভালো মতো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্র্যাকটিস করতে হবে,
ঠিক আছে, কোশ্চেনটা পড়ে নিচ্ছি। কি বলা আছে? ছয়টি প্রাণী কি কি? ঘোড়া, গরু, শূকর, কুকুর, গাধা এবং ছাগল। ছয়টি প্রাণী একটি বৃত্তে একে অপরের দিকে মুখ করে, তারপরে বলা আছে কি, এলোমেলো ভাবে একটি পোলের সাথে বাঁধা। আচ্ছা, তাহলে আমরা এদের কি করব? একটা প্রথমেই একটা এই রকম ভাবে আঁকবো, ঠিক আছে? দেখে নাও ভালো মতো, এইভাবে আঁকবো। তার মানে কি, 6টা পজিশন আছে আমাদের, গুনে দেখতে পারো 6টা পজিশন আছে। তাহলে এইখানে আমাদের বসবে। আচ্ছা, বলা আছে কি, একে অপরের দিকে মুখ করে। প্রাণীগুলোকে আমরা এইভাবে বসাবো, একে অপরের দিকে মুখ করে আছে, তার মানে কি হবে? পজিশনগুলো এরকম ভাবে থাকবে, তাই না? একটা অ্যারো যদি আমরা আঁকি তাহলে এইভাবে থাকবে, তাই না? আচ্ছা, এখন বলা আছে কি, আচ্ছা পোল মনে করতে হবে আমাদের মাঝখানটায়। এই পোলের সাথে বাঁধা আছে কিন্তু একে অপরের দিকে মুখ করে আছে। এখন বলা আছে নিচের তথ্যগুলি বিবেচনা করুন এবং তার ভিত্তিতে প্রশ্নগুলোর উত্তর দিন। তাহলে এই যে নিচে 3টা তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোকে আমরা বিশেষভাবে নজর দেব আর এই তথ্য থেকে আমরা এইখানে বসানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রথম তথ্য কি দেওয়া আছে? ছাগল শূকরের সোজা ডান দিকে রয়েছে। কি বলল? ছাগল শূকরের সোজা ডান দিকে রয়েছে। এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা পজিশন যদি মনে করি, ছাগলের পজিশন এইখানটাতে মনে করলাম, ঠিক আছে? লিখলাম ছাগলের পজিশন এইখানটাতে। বলেছে ছাগল শূকরের সোজা ডান দিকে। সোজা ডান দিকে বলতে তোমরা এটাকে মানে বোঝার জন্য বলতে পারো, যারা ইংরেজিতে প্র্যাকটিস করেছো কখনো, তারা তারা বলতে পারো এরকম যে ইমিডিয়েট, ঠিক আছে? ইমিডিয়েট রাইট, ইমিডিয়েট রাইট। ইমিডিয়েট রাইট কথাটা যেটা থাকে তার কথাই বলা হচ্ছে যে সোজা ডান দিকে। তাহলে কি কার সোজা ডান দিকে? ছাগল শূকরের সোজা ডান দিকে। তাহলে শূকরের পজিশন কোনটা হবে? শূকর। দেখো, শূকরের সোজা ডান দিকে কে আছে? ছাগল আছে। হয়ে গেল, আমাদের প্রথম তথ্য বসানো হয়ে গেল। সেকেন্ড তথ্য কি আছে? গরু, গাধা বা কুকুরের পাশে বাধা নেই। আচ্ছা, তাহলে গরুর পজিশন আমরা এখানে কি লিখতে পারি কোথাও? কোথায় গাধা আছে, কোথায় কুকুর আছে? কিছুই তো নেই আমাদের কাছে। অতএব এই তথ্যটাকে আমরা পাশে কোথাও লিখে রাখবো, ঠিক আছে? কি বলা আছে? গরু, তাই না? গরুর যে দুই পাশে আছে, মানে এই পাশে আর এই পাশে, এইখানে কারা থাকবে না? গাধা বা কুকুর পাশে বাধা থাকবে না, তাই বলেছে না? তাহলে কে কে থাকবে না? কুকুর এবং গাধা, এরা কিন্তু থাকবে না, ঠিক আছে? গাধা এরা থাকবে না। কার পাশে? গরুর পাশে। এটা আমরা কিন্তু 2 নম্বর তথ্যটাকে পাশে লিখে রাখলাম, পরবর্তীতে আমরা বসাবো। 3 নম্বর তথ্য কি আছে? 3 নম্বর তথ্য আছে ঘোড়া শূকরের সোজা বিপরীতে রয়েছে। সোজা বিপরীতে মানে উল্টা পাশে, তাই না? ঘোড়া শূকরের সোজা বিপরীতে রয়েছে। তাহলে আমাদের শূকরের পজিশন কিন্তু এখানে আঁকা আছে অলরেডি। এখন ঘোড়া তাহলে তার বিপরীতে আছে, তার মানে ঘোড়ার পজিশনটা আমরা রাখতেই পারি। ঘোড়ার পজিশন এইখানে, তাই না? তাহলে 3 নম্বর তথ্য কিন্তু আমাদের হয়ে গেল। শুধু আমাদের বাকি থাকলো 2 নম্বর তথ্যটা। এখন আমরা একটু লক্ষ্য করে দেখি যে গরুকে কোথায় বসানো যায়। আচ্ছা, যদি গরুকে আমরা এই পজিশনে বসাই তবে কি হবে? আচ্ছা, আমি এটা ফাইনাল না, এই জন্য আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, গরুকে যদি আমি এইখানে বসাই, তাই না? তাহলে আমাকে এইখানে হয়তো বা আমার কাছে কি কি পড়ে থাকবে? কুকুর পড়ে থাকবে আর গাধা পড়ে থাকবে। তাহলে আমাকে এইখানে কিন্তু হয়তো বা কুকুরকে বসাতে হবে, নয়তো বা গাধাকে বসাতে হবে। অথচ বলা আছে কুকুর এবং গাধা কিন্তু পাশে বসবে না, তাই গরুর পজিশন এইখানে কিন্তু হবে না, তাই না? তাই তো? তাহলে গরুর পজিশন এইখানে হবে না। গরুর পজিশন যদি এইখানে বসাই, সেম প্রবলেম হবে। এইখানে আমাকে কুকুরকে অথবা গাধাকে বসাতে হবে, অতএব সেটা তো হবে না, এই কন্ডিশন তো ফলো করবে না। অতএব গরুর পজিশন কোনটা হবে? গরুর পজিশন কোনটা হবে? গরুর পজিশন হবে এইটা,
ঠিক আছে, গরুর পজিশন হবে এইটা। গরুর পজিশন হবে এইটা, ঠিক আছে। এখন আমার কাছে তো আর কোনো তথ্য দেওয়া নেই, অতএব আমার কাছে কুকুর এবং গাধার পজিশন কিন্তু কোথায় হবে সেটা আমি জানি না। তাহলে গাধা যদি এইখানে হয় তাহলে কুকুর কি হবে, এইখানে হবে, তাই না? আবার গাধা যদি এইখানে হয় তাহলে কুকুর কোথায় হবে, এইখানে হবে। অতএব ফাইনালি আমাদের সলিউশনের জন্য যে আমাদের চিত্রটা দরকার সেই চিত্রটা এই রকমটাই হবে, ঠিক আছে। এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলেছে, গরুর সোজা বাম দিকে কে বাধা আছে। আচ্ছা, তার মানে গরুর ইমিডিয়েট লেফটে, বাম দিকে লেফটে কে আছে, তাহলে গরুর পজিশন কোনটা, এইটা। সোজা মানে ইমিডিয়েট বাম দিকে, তা বাম দিকে কে আছে, ছাগল। দেখি এখানে আছে কিনা, এই তো প্রথমেই আছে ছাগল, ছাগল হয়ে গেল, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন আছে কি, এটা একটা অ্যালফাবেট সিরিজের কোশ্চেন। তো এটাকে আমরা অ্যানালজিও বলতে পারি, কারণ কি এর সাথে এর একটা রিলেশন আছে, এর সাথে এর একটা রিলেশন আছে, আবার এর সাথে আমার যেই অ্যান্সারটা বের হবে তার একটা রিলেশন থাকবে। তো কি রিলেশন সেটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। এখন দেখি বলা আছে কি এ কে ইউ এর সাথে কার রিলেশন আছে, বি এম ভি এর, তাই না? তাহলে আমরা প্রথমেই না এইসব ক্ষেত্রে দেখব যে দেখি এর পরে দেখো তোমরা, এর পরেই কিন্তু বি, তাই না? আবার কে এর পরেই কিন্তু হয়ে যাচ্ছে এম, ঠিক আছে। আবার ইউ এর পরেই কিন্তু হয়ে যাচ্ছে ভি, তাই না? একদম সিম্পল রিলেশন, +1 করা আছে শুধু। এ +1 তাহলে বি, কে +1 মানে এম, ইউ +1 মানে ভি, তাই না? সেম এইভাবেই আমরা করব ই ও আর ওয়াই এর মান বের করব, ঠিক আছে। তাহলে ই এর পরে কি আছে, ই এর পরে আছে এফ, তাই না? ও এর পরে কি আছে, ও এর পরে পি, ওয়াই এর পরে কি, ওয়াই এর পরে জেড, ঠিক আছে। আমরা অপশনে দেখি এটা আছে নাকি, এ পি জেড। তাহলে অপশনে আছে অপশন সি হলো এ পি জেড, ঠিক আছে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন, একটি কৃত্রিম ভাষা থেকে কিছু শব্দের বাংলা অনুবাদ এখানে দেওয়া হলো। কৃত্রিম ভাষা কোনটা, লেলি ব্রুন, তাই না? এটা একটা কৃত্রিম ভাষা যার মানে বলা আছে হলুদ টুপি। আচ্ছা, আবার প্লেকা ফ্রুটি মানে বলা আছে ফুলের বাগান, ঠিক আছে। লেলি ব্রুন মানে বলা আছে হলুদ টুপি, আবার প্লেকা ফ্রুটি মানে ফুলের বাগান। ফ্রুটি মিক্স মানে বলা আছে বাগানের পাখি। আচ্ছা আচ্ছা, আমরা এইসব করতে গেলে আমরা প্রথমেই লক্ষ্য করব যে কমন কি দুটা তথ্যের মধ্যে কমন কোন কোন কোড করা যেতে পারে। আমরা দেখি এখানে দেখতে পারলাম বাগান, আবার এইখানে আছে বাগান, তাই না? আবার এখানে একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যেতে পারে যে এইখানে আছে ফ্রুটি, আবার এইখানে আছে কিন্তু ফ্রুটি, ঠিক আছে। আর কি কিছু কমন পাওয়া যাচ্ছে, হলুদ টুপি, ফুলের বাগান, বাগানের পাখি? না, আর কিছু কমন নেই। অতএব আমরা একটা জিনিস বুঝলাম যে বাগানের মানে কিন্তু ফ্রুটি। আচ্ছা হ্যাঁ, বাগানের মানে হলো ফ্রুটি। অতএব একটা জিনিস, আরেকটা জিনিস বোঝা যায় যে বাগানের মানে যদি হয়, বাগান যদি হয় হলো ফ্রুটি, তাহলে প্লেকা কি হবে, প্লেকা হবে ফুল, তাহলে ফুল হবে কি প্লেকা, তাই না? আবার পাখি মানে হবে মিক্স, তাই না? পাখি মানে মিক্স। আচ্ছা, কোশ্চেনে কি বলা আছে দেখি। কোশ্চেন আমাদের বলা আছে হলুদ ফুল কোন শব্দটি হতে পারে। তাহলে আমাদের এইখান থেকে হয়তোবা লেলি মানে হয়তোবা হলুদ হবে, নয়তোবা টুপি মানে ব্রুন হবে, কিছু একটা হবে, তাই না? বা হলুদের আরেকটা মানে ব্রুন হতেও পারে। আচ্ছা, আর ফুল মানে কিন্তু আমাদের বের হয়ে গেল না, প্লেকা। তাহলে অপশনে দেখি প্লেকা দিয়ে কি কি আছে, যেগুলো থাকবে
সেগুলোই আমাদের সম্ভাবনা হতে পারে। তাহলে অপশন বি হতে পারে, লেলি প্লেকা আছে। আচ্ছা, আবার প্লেকা কিন্তু এখানেও আছে, প্লেকা ব্রুম, এটাও কিন্তু হতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, একটা জিনিস দেখি আমরা, যে লেলি ব্রুম মানে হলুদ টুপি। আচ্ছা, তার মানে লেলির মানে হতে পারে হলুদ, ব্রুনের মানেও হতে পারে। আবার অপশনে কিন্তু লেলি ব্রুন দুটোই আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, তোমরা বিশেষভাবে লক্ষ্য করলে দেখতে পারবে যে প্লেকা ফ্রুটি যখন বলা ছিল তখন ফুলের বাগান বলা ছিল, তাই না? আবার ফ্রুটি মিক্স যখন বলা ছিল তখন কিন্তু বাগানের পাখি বলা ছিল। মানে বাগান যখন বলা ছিল তখন ফ্রুটি পেছনেই ছিল প্লেকা ফ্রুটির, আবার বাগানের পাখি যখন ছিল তখন বাগান প্রথমে ছিল, আবার ফ্রুটিও কিন্তু বাগানের পাখি বলার সময় ফ্রুটি প্রথমে ছিল বাগানের মতো। বাগান যেমন বলা আছে, বাগানের পাখিতে বাগান প্রথমে রাখা আছে, সেরকম ফ্রুটি মিক্সে ফ্রুটি কিন্তু প্রথমে রাখা আছে। আবার প্লেকা ফ্রুটিতে ফ্রুটি পেছনে রাখা আছে, ফুলের বাগানে বাগান কিন্তু পিছনে রাখা আছে। অতএব হলুদ টুপির হলুদ কিন্তু প্রথমে আছে, আবার লেলি ব্রুনে লেলি কিন্তু প্রথমে আছে। অতএব সম্ভাবনা থাকছে যে লেলি হলুদের কোড হবে, তাই না? তাহলে হলুদ হচ্ছে লেলি। এই রকমের কোশ্চেন, একটু টাফ কোশ্চেন, কিন্তু এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে যেটা আমাদের কনফিউজ করে দিতে পারে। একটু লক্ষ্য করার বিষয় ছিল এইখানটাতে। আচ্ছা, তাহলে হলুদ ফুল কি হবে? হলুদ হলো লেলি, ফুল হচ্ছে প্লেকা, অতএব আমাদের লেলি প্লেকা হচ্ছে। ঠিক আছে, প্লেকা ব্রুন কেন হলো না? ব্রুন যেহেতু পেছনে আছে আর পেছনে আছে টুপি, তার জন্য প্লেকা ব্রুন হলো না। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি পরের কোশ্চেনে। স্টুডেন্টস, পরের কোশ্চেনটা আছে, আচ্ছা পড়ি আমরা। ঠিক আছে, 4টি বিকল্প থেকে একটি উপযুক্ত চিত্র নির্বাচন করুন যা চিত্র ম্যাট্রিক্স সম্পূর্ণ করবে। আচ্ছা, মানে আমাদের এইরকম ভাবে একটা চিত্র দেওয়া আছে যাতে এইরকম 9টা বক্স আছে। ঠিক আছে, আচ্ছা প্রথমের এর সাথে এর কিছু একটা মিল থাকবে, এর সাথে এর কিছুটা একটা মিল থাকবে, সেইভাবেই এর সাথে এই চিত্রের কিছু একটা মিল থাকবে, তার সাথে এর সাথে কিছু একটা মিল থাকবে, সেইভাবেই এইখানে আমরা বের করব। ঠিক আছে, এখন আমরা লক্ষ্য করব যে এই চিত্রের সাথে এই চিত্রের কি মিল আছে। প্রথমে চিত্র দেওয়া আছে কি এইরকম একটা প্লাস চিহ্ন, তাই না? তারপরে কি হয়েছে দেখো, এই প্লাস চিহ্নটা কিন্তু এইখানে আছে, এইখানে অ্যাড হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে আর একটা ক্রস চিহ্ন এরকম অ্যাড হয়েছে, তাই না? ক্রস চিহ্ন একটা অ্যাড হয়েছে। আচ্ছা, পরের চিত্রে কি হয়েছে, আমাদের প্লাস চিহ্ন থাকলো, অ্যাড হয়েছে এই প্রথম চিহ্ন, তাই না? প্রথমটার মতো আবার প্লাস চিহ্ন এখানে থাকলো, আর এখানে অ্যাড হলো কি 4টা ছোট ছোট সার্কেল চারপাশে অ্যাড হলো। তাহলে কিন্তু আমাদের এই চিত্রের খুব একটা বেশি দরকার পড়লো না, তাই না? প্রথম থেকে এখানে যাওয়া যায়। আচ্ছা দেখি সেকেন্ডে যাওয়া যায় কিনা। সেকেন্ডের কি বলা আছে, এর থেকে এটা একটা রম্বস আঁকানো আছে, এর থেকে কি আছে একদম, যদি এটাকে যদি আমি স্কিপ করে চলে যাই এই পাশে, তাহলে দেখবে এই দেখো এই চিত্রটা আছে, তার চারপাশে 4টা কিন্তু সার্কেল করা আছে। অতএব আমার কোশ্চেনে যা বলা আছে দেখো, এটাকে নিয়ে আমাকে এইখানে বের করতে হবে, তাই না? এখানে কি হবে তা বের করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের তো আছে এইরকম, তাই না? আমাদের আছে কিরকম, আমাদের চিত্র আছে কিরকম, এইরকম। প্রথম এবং দ্বিতীয় যে চিত্রগুলো দেওয়া ছিল সেই অনুরূপে আমরা যদি করি, তাহলে কি হচ্ছে, প্রথম থেকে যখন এখানে চিত্রটা অঙ্কন করা হলো তখন চারপাশে 4টা সার্কেল এসছে, তাই না? দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে,
চারপাশে 4টা সার্কেল এসছে, তৃতীয় ক্ষেত্রেও তাই হবে, চারপাশে 4টা সার্কেল আসবে। অপশনে দেখি কি আছে। এইখানে প্রথম অপশনে দেখো, প্রথম অপশন কি, চারপাশে তো নেই, মাঝখানে আছে 2টা সার্কেল, অতএব এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এই যে আমাদের ছবির সাথে কিন্তু মিলে যাচ্ছে, তাই না, চারপাশে 4টা সার্কেল আছে, অতএব এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এটা কি 2 নম্বর, তাই না, তাহলে বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তোমরা তোমাদের সুবিধার্থে পজ করে নিয়ে প্রথমে ট্রাই করো, তারপরে যদি না পারো অথবা যদি পারো তবুও আমার সলিউশনটা তারপরে রিজিউম করে দেখো ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা, পড়ছি। প্রশ্নের একটি আন্ডারলাইন করা শব্দ রয়েছে যার পরে 4টি বিকল্প উত্তর রয়েছে, ঠিক আছে। এই যে ডেজার্ট, ডেজার্ট, ডেজার্ট দেওয়া আছে, একে আন্ডারলাইন করা আছে, আর 4টা বিকল্প কিন্তু উত্তর রয়েছে। এখন বলা আছে কি, আপনি আন্ডারলাইন করা শব্দের একটি অপরিহার্য অংশ হিসাবে যে শব্দটি রয়েছে তা নির্বাচন করবেন। এই যে আন্ডারলাইন করা যেই শব্দটা আছে সেটা কি আছে, ডেজার্ট, তাই না, ডেজার্ট, ডেজার্ট, ডেজার্ট মানে কি, মরুভূমি, তাই না, ডেজার্ট মানে মরুভূমি, ডেজার্ট মানে মরুভূমি। আচ্ছা, তাহলে বলা আছে কি, আন্ডারলাইন করা শব্দের একটি অপরিহার্য অংশ হিসাবে যে শব্দটি রয়েছে তা নির্বাচন করুন। এই ডেজার্ট বা মরুভূমির অপরিহার্য অংশ কি হতে পারে, এই অপশনগুলো থেকে আমাদের বের করতে হবে কোনটা সঠিক উত্তর হয়। আচ্ছা, মরুভূমি মানেই কি ক্যাকটাস, মরুভূমি মানেই কি ক্যাকটাস হতে পারে, মানে মরুভূমি হওয়ার জন্য ক্যাকটাসকে কি হতেই হবে, মানে ক্যাকটাস থাকতেই হবে, যদি ক্যাকটাস না থাকে তাহলে কি সেটা মরুভূমি হবে না? কি মনে করো তোমরা, যদি ক্যাকটাস না থাকে, একটা মরুভূমি অলরেডি আছে, তার মধ্যে ক্যাকটাস নেই, তাহলে কি সেটা মরুভূমি না? তাহলেও তো সেটা মরুভূমি, তাহলে কি ক্যাকটাস কিন্তু দরকার নেই একটা মরুভূমি হওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, অ্যারিড, অ্যারিড মানে কি, অ্যারিড মানে, অ্যারিড মানে শুষ্ক, তাই না, শুষ্কতা, তাই না, শুষ্কতা, শুষ্কতা, তাই না, মরুভূমি মানেই কিন্তু শুষ্ক, তাই না। আচ্ছা, শুষ্কতা ছাড়া কি মরুভূমি হতে পারে কখনো? ভেবে বলো, তোমরা ভেবে বলো যে শুষ্কতা ছাড়া কি মরুভূমি হতে পারে? মরুভূমি মানেই কি শুষ্কতা, তাই না, মরুভূমি মানেই শুষ্কতা। কারণ কি, ওই যখন শুষ্কতা হবে সেইখানের মাটি কি হবে, অনুর্বর হবে, মাটিতে থাকবে না কোনো জল, তাই না, জলের পরিমাণ থাকবে না মাটিতে, তখনই তো শুষ্কতা হবে, তখনই তো সেটা মরুভূমি হবে। আর যদি শুষ্কতা না থাকে তাহলে কি সেটা মরুভূমি হবে? সেটা কোনোদিন কিন্তু মরুভূমি হবে না। অতএব হবার কিন্তু চান্স আছে যে অ্যারিড, এটা কিন্তু চান্স আছে। আমরা পরের অপশনগুলো দেখে নিচ্ছি। ওয়েসিস, ওয়েসিস আমরা জানি যে মরুভূমিতে ওয়েসিস হয়। আচ্ছা, এখন যদি কোনো মরুভূমিতে ওয়েসিস না হয় তাহলে কি সেটা মরুভূমি না? ওয়েসিস না হলেও তো একটা মরুভূমি না সেটা, এটা অপরিহার্য কিন্তু না এটা। তারপরে ফ্ল্যাট, মরুভূমি কি ফ্ল্যাট হয়? ফ্ল্যাট মানে কি সমতল, তাই না, ফ্ল্যাট মানে সমতল বা প্লেইন, তাই না। তাহলে মরুভূমি মানে কি প্লেইন হবে? আমাদের তো ধারণাই আছে, তাই না, যে মরুভূমি মানেই এরকম থাকে, তাই না, সেইখানে কি হয়, বালুর ঝড় হয়, তাই না, বালুর ঝড় হয়, তো সেইখানে কিন্তু সমতল থাকে না, উপর নিচু এরকম থাকে, তাই না। তো অতএব ফ্ল্যাট কিন্তু হয় না, সাধারণ অর্থে মরুভূমি কিন্তু ফ্ল্যাট হয় না। সুতরাং আমাদের উত্তর হয়ে যাচ্ছে কি অ্যারিড, কারণ শুষ্কতা অপরিহার্য, ঠিক আছে। এইরকম কোশ্চেন খুব কম থাকে, তাও তোমাদের একটা উদাহরণ হিসেবে আমি দিয়েছি, তোমরা পরীক্ষায় পেলেও পেতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এগুলো খুবই সোজা কোশ্চেন, মিরর ইমেজ, আয়না প্রতিচ্ছবি, ঠিক আছে, তোমরা চেষ্টা করলেই পারবে, তোমরা নিজেরা চেষ্টা করো, আমি তাও সলিউশন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমাদের এর আয়না প্রতিচ্ছবি আমাদের আঁকতে হবে,
ঠিক আছে, অপশনে আমরা দেখব যে কোনটা এর আয়না প্রতিচ্ছবি। তাহলে আয়না কোন দিকে থাকে? আয়না আমাদের মনে রাখা উচিত আয়না পাশাপাশি থাকে, তাই না? আয়না পাশাপাশি থাকে, তাই না? উপর নিচে হয় না। উপর নিচে যখন হবে তখন জল প্রতিচ্ছবির ব্যাপারটা আসবে, তাই না? তাহলে আয়না যখন থাকবে তখন পাশাপাশি হবে, মিরর ইমেজ মানে পাশাপাশি, আর ওয়াটার ইমেজ মানে উপর নিচে। মনে রাখবে যখন জল প্রতিচ্ছবির কথা বলা থাকবে তখন আমরা প্রতিচ্ছবি নিচে হবে, ঠিক আছে? আর যখন আয়না প্রতিচ্ছবি মানে মিরর ইমেজ বলা থাকবে তখন পাশাপাশি হবে, ঠিক আছে? ওকে, তাহলে যখন আয়না প্রতিচ্ছবি হবে তখন এইচকে যদি আমরা উল্টো করে লিখি তাহলে কি দাঁড়াবে? এইচের উল্টো কি হবে? এইচই হয়, তাই না? ঠিক আছে, তারপরে কি আছে? কে। তারপরে নেক্সট কি হবে? তার মানে কে। কিন্তু কে যখন আমরা উল্টা করে লিখব তখন কি সেম কে যেরকম রূপ থাকে সেরকম থাকবে, এরকম থাকবে, নাকি কিরকম থাকবে? উল্টা এরকম হয়ে যাবে না? মানে উল্টা কিরকম হয়ে যাবে? এই পাশে এরকম, এইরকম হয়ে যাবে, তাই না? তাই তো। নেক্সট 6কে যদি উল্টা লিখি তাহলে কিরকম হবে? অনেকটা এইরকম হবে, তাই না? ওয়াই তো একই রকম থাকবে, ওয়াই একই রকম থাকবে, ঠিক আছে? এফকে উল্টো করে লিখলে কিরকম হবে? এইরকম। জেডকে উল্টো করে লিখলে এই রকমটা হবে। টি সেম থাকবে, ইও সেম থাকবে। আচ্ছা, আমরা এখন অপশনে দেখি কোনটা আছে। দেখো, কে এর উল্টা, এখানে কে এর সোজা আছে তাই এটা হবে না, কে এর এখানে সোজা আছে এটা হবে না। 2 নম্বর তো এটা জল প্রতিচ্ছবি হয়ে গেছে, তাই না? জল প্রতিচ্ছবি হয়ে গেছে, অতএব অপশন হবে আমাদের এটা। কারণ দেখো এইচ কে উল্টা আছে, 6টাকে উল্টা আছে, জেডটাকে উল্টা আছে, ঠিক আছে? অতএব অপশন হয়ে যাবে 4। এগুলো আমরা তাড়াহুড়ো করে, যেহেতু খুবই সোজা কোশ্চেন হয়, এটা সবাই পারে, কিন্তু তার মধ্যেও এটা ভুল হয়ে যায়, কারণ খুব তাড়াহুড়ো করে সবাই আমরা এগুলো করতে যাই, সিলি মিস্টেক হওয়ার খুব চান্স থাকে, ঠিক আছে? তোমরা লক্ষ্য করবে যাতে তোমাদের সিলি মিস্টেকস না হয়, ঠিক আছে? নেক্সট, খুব মনোযোগ দিয়ে এই কোশ্চেনটা তোমাদের দেখতে হবে, কারণ এইসব কোশ্চেন খুব কম থাকে, কিন্তু এইসব কোশ্চেন আমরা অনেক সময় ছেড়ে দিয়ে চলে আসি, করি না, বা করলেও আমরা ভুল করি, কারণ এইখানে আমাদের অনেকটাই অ্যানালাইসিস করতে হয়। এটা অ্যানালাইটিক রিজনিংয়ের একটা কোশ্চেন। ভালো মতো আমরা নির্দেশনাটা পড়ে নিচ্ছি। প্রশ্নে একটি বিবৃতি দেওয়া আছে যা দুটি ক্রিয়াকলাপ নির্দেশ করে। তাহলে বিবৃতি, এই যে স্টেটমেন্ট বলা আছে মানে এটাই বিবৃতি, ঠিক আছে? বিবৃতি দেওয়া আছে, ঠিক আছে? আর এই বিবৃতির পরে দুটি ক্রিয়াকলাপ নির্দেশ করে, মানে এই যে কোর্স অফ অ্যাকশন লেখা আছে এখানে, এটাই ক্রিয়াকলাপ, মানে দুটা ক্রিয়াকলাপ নির্দেশ করে এই বিবৃতির পরে, ঠিক আছে? বিবৃতিতে দেওয়া সমস্ত তথ্যকে সত্য ধরে নিতে হবে, ঠিক আছে? তারপরে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে প্রস্তাবিত ক্রিয়াকলাপগুলির কোনটি যুক্তিসঙ্গতভাবে অনুসরণ করা উচিত। তার মানে এই যে আমাদের স্টেটমেন্ট দেওয়া আছে বা বিবৃতি দেওয়া আছে, তারপরে যে দুটো ক্রিয়াকলাপ আছে, এই বিবৃতির সাথে এই ক্রিয়াকলাপগুলোর মধ্যে কোনটা যায়, ঠিক আছে? সেটা আমাদের দেখতে হবে। স্টেটমেন্ট বা বিবৃতি কি বলা আছে? 1981 সালে চালু হওয়ার পরে এখন পর্যন্ত বায়ুদূত কোম্পানির মোট ক্ষতি দাঁড়িয়েছে 153 কোটি টাকা। তাহলে একটা কোম্পানি আছে, কোম্পানির নাম বায়ুদূত কোম্পানি। সেই কোম্পানিটা প্রথম থেকে যখন চালু হয়েছিল কত? 1981-তে। সে জবেই হোক, চালু হয়েছিল। চালু হওয়ার পরে কোম্পানিটার মোট ক্ষতি দাঁড়িয়েছে 153 কোটি টাকা এখনো অবধি, সেটা কিন্তু বলা আছে, ঠিক আছে, স্টেটমেন্টের মধ্যে। কোর্স অফ অ্যাকশন মানে ক্রিয়াকলাপ কি বলা আছে? প্রথমটা দেখি, বায়ুদূতকে অপ্রয়োজনীয় ব্যয় কমানো এবং যাত্রী ভাড়া বৃদ্ধি করার নির্দেশ দেওয়া উচিত। তার মানে ওদের এখন কি কোর্স অফ অ্যাকশন নেওয়া উচিত? বায়ুদূত কোম্পানিকে কি কার্য করা উচিত
ঠিক আছে, এই অবস্থায় দাঁড়িয়ে যেহেতু ওদের ক্ষতি হচ্ছে, 153 কোটি টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে এখন ওদের কি কোর্স অফ অ্যাকশন নেওয়া উচিত? ওদের কি বায়ুদূতকে কি এখন অপ্রয়োজনীয় ব্যয় কমানো উচিত এবং যাত্রী ভাড়া বৃদ্ধি করার নির্দেশ দেওয়া উচিত? এটা আমাদের একটা পয়েন্ট থাকলো। আরেকটা দেখি, বায়ুদূতকে অর্থনৈতিকভাবে টেকসই করাতে প্রায় 300 কোটি রুপি বা 300 কোটি টাকা সহায়তা প্রদান করা উচিত। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় যে কোর্স অফ অ্যাকশনটা আছে সেটা কিন্তু হওয়ার কথা না। যদি যারা লসে আছে তাদেরকে যদি টাকা আমরা দিয়ে দিই, সহায়তা হিসাবে যদি টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই কোম্পানির দ্রুততার সাথে আবার প্রফিট মেকিং অর্গানাইজেশন হতে পারবে না। যদি তাদের অপ্রয়োজনীয় ব্যয় কমানো না থাকে, তারা আবার লস করবে, তারা আবার ক্ষতি হবে কোম্পানি, তাই না? ওদের বর্তমানে কি করা উচিত? ওদের কিন্তু প্রথম কোর্স অফ অ্যাকশনটা আমার মনে হচ্ছে ঠিক, কারণ নিশ্চয়ই তাদের যেহেতু ক্ষতি হচ্ছে, তাদের যাত্রী ভাড়া বাড়ানো উচিত, তাই না? তাহলে কিছুটা ওদের কিন্তু ক্ষতি কম হবে এবং যেটা ওদের অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে কোম্পানিতে, সেই অপ্রয়োজনীয় ব্যয়টা কমানো উচিত। আমার মনে হচ্ছে অপশন এ হওয়ার কথা। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি অপশন কি আছে। প্রথমেই বলা আছে শুধুমাত্র 1 নম্বর বিবৃতি অনুসরণ করে, সেটা আমার হিসাবে হচ্ছে অ্যান্সার। তোমরা যদি দ্বিমত পোষণ করো, তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো। ঠিক আছে, আমি পরের অপশনগুলোতে যাচ্ছি না। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে একটা নাম্বার সিরিজ। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা দেখে নিচ্ছি। 80-র পরে আছে 10, 10-এর পরে আবার 70, 70-এর পরে আবার 15, আবার 60। কিরকম হয়ে যাচ্ছে না? 80-র পরে দেখো 10 না হয়ে যদি 70 আমি করতাম, তারপরে যদি আমি 15 বাদ দিয়ে 60 যেতাম, তারপরে আবার 50 যেতাম, তাহলে কিন্তু একটা সুন্দর সিরিজ আসছিল, তাই না? বিশেষভাবে লক্ষণীয়। আবার দেখো 10-এর পরে যদি 15 যেতাম, 15-র পরে আবার 20 যেতাম, তাহলে কিন্তু একটা সিরিজ আসছে কি, এখানে +5 আসছিল, তাই না? +5 করে যাচ্ছে, 10-এর পরে 15, 15-র পরে আবার 20, তাই না? তাহলে কি পরেরটা কি হতে পারে? যদি আমি এটাকে আলাদা রাখি, 80, 70, তারপরে 60, 50, এটাকে আলাদা রাখি, তাহলে কিন্তু এটা আলাদা একটা সিরিজ হচ্ছে। 10, 15, 20-র একটা আলাদা সিরিজ কিন্তু হচ্ছে। তাহলে এইভাবে যদি +20, 20-র সাথে, তাহলে কি হচ্ছে? এইখানে এই পজিশনে আমাদের কি দাঁড়াচ্ছে? 25, তাই না? অপশনে 25 আছে, দেখি, এই তো অপশন বি আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 25। নেক্সট কোশ্চেন বলা আছে রিলেশনশিপের কোশ্চেন। খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, দেখে নিচ্ছি। বলা আছে যদি ডি বি এর ভাই হয়, ঠিক আছে, ডি বি এর ভাই হলো কে? ডি, ঠিক আছে, তবে বি এর সি এর সাথে সম্পর্ক কেমন? বি আর সি এদের সম্পর্ক কিরকম? ঠিক আছে, বি আর সি এদের সম্পর্ক কিরকম আমি বের করব। আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে কোনটি বা কোনগুলি প্রয়োজনীয়? প্রথমে বলা আছে 1 নম্বরে কি বলা আছে? ডি এর পুত্র সি এর নাতি। আচ্ছা, ডি এর পুত্র, আচ্ছা ডি এর পুত্র কি হবে? ডি এর পুত্র, আচ্ছা ডি এর যে পুত্র, ঠিক আছে, ডি এর পুত্র এখানে যেই হোক না কেন, সে কি হবে? সি এর নাতি। তার মানে কি সি হলো ডি এর বাবা অথবা মা, কিছু একটা তো হবে, তাই না? কিন্তু এই পজিশনে কি হবে সেটা কিন্তু আমি বসাতে পারছি না, তাই না? আচ্ছা, সেকেন্ডে কি বলা আছে? বি ডি এর বোন, বি কে ডি এর বোন, তার মানে বি কি হচ্ছে? বি কিন্তু হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই না?
বি বলা আছে ডি এর বোন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমি পজিশন কিছুই বসাতে পারছি না আপাতত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি বি আর সি এর মধ্যে কোনো সম্পর্ক করা যায় কিনা। বি আর সি এর মধ্যে কি সম্পর্ক করা যায়, এটা বোঝা যাচ্ছে যে বি সি এর কিন্তু মেয়ে হয়, তাই না? বি সি এর মেয়ে হয়। আচ্ছা আচ্ছা, এই প্রশ্নের উত্তর দিতে কোনটি বা কোনগুলি প্রয়োজনীয়? শুধু প্রথম কোশ্চেন দিয়ে কি, প্রথম বিবৃতি দিয়ে কি আমরা বের করতে পারতাম এটা? না, পারতাম না, কারণ প্রথম বিবৃতিতে বলা যাচ্ছিল না যে বি এর লিঙ্গ কি হবে, বি পুরুষ কি মহিলা, সেটা বলা যাচ্ছিল না। আবার যখন পরে বিয়ের কথা বলা হলো যে বি ডি এর বোন, তখন কিন্তু বলা গেল যে বি মহিলা। অতএব আমাদের কিন্তু দুটা বিবৃতি প্রয়োজন হচ্ছে এই কোশ্চেনের সলিউশন করতে গিয়ে, তাই না? অতএব দেখো এখানে বলা আছে যে কোশ্চেন এ শুধুমাত্র 1 নাম্বার দিয়ে কি হচ্ছিল না, হচ্ছিল না। শুধু 2 নাম্বার দিয়ে কি হচ্ছিল, তাও কিন্তু হচ্ছিল না। কিন্তু অপশন সি হবে আমাদের উত্তর, না অপশন সিও আমাদের উত্তর হবে না, কারণ এখানে বলা আছে 1 অথবা 2 যে কোনো একটি, কিন্তু আমাদের দুটারই কিন্তু দরকার হচ্ছে। অতএব উত্তর হয়ে যাচ্ছে ডি, 1 এবং 2 উভয়ই প্রয়োজন, তাই না? আমাদের কিন্তু অপশন এ এবং বিবৃতি 1 এবং বিবৃতি 2 দুটারই দরকার হলো। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। খুবই সোজা একটা কোশ্চেন, খুবই সিম্পল একটা কোশ্চেন। কোশ্চেনটাতে কি বলা আছে, নিচের শব্দগুলিকে অর্থপূর্ণ ক্রমে সাজান। মানে এইখানে আমাদের 5টা শব্দ দেওয়া আছে, আমাদের অর্থপূর্ণভাবে ক্রমাগতভাবে ক্রমানুসারে সাজাতে হবে, ঠিক আছে। মানে কার পরে কি হয় না হয় এটা আমাদের বুঝে নিয়ে তারপরে করতে হবে। আচ্ছা, বলা আছে রামধনু, বৃষ্টি, সূর্য, খুশি, শিশু। আচ্ছা, তাহলে কোনটার পরে কোনটা হয় এটা যদি আমরা লক্ষ্য করি, ঠিক আছে। কখন কি হয়, কখন রামধনু ওঠে, তাই না? কখন বৃষ্টি হয়, তারপরে কে খুশি হয়, তাই না? এই ব্যাপারটা আছে না? তাহলে আমরা যদি বলি আগে আগে রামধনু ওঠে নাকি আগে বৃষ্টি হয়, তাই না? আগে কিন্তু বৃষ্টি হয়, তারপরে রামধনু ওঠে, তাই না? তাহলে বৃষ্টি যদি হয় প্রথমে, তাই না? তারপরে যদি সূর্য ওঠে, তাই না? সূর্য ওঠে, তারপরে কি হয়, তারপরে রামধনু আকাশে দেখা যায়, রামধনু বা রংধনু যাই বলো, আকাশে দেখা যায়, তাই না? তারপরে খুশি আগে হয় নাকি শিশু, তাই না? শিশু কিন্তু আগে খুশি হয়, তাই না? তার মানে কি শিশু, তারপরে শিশু আসে, তাই না? তারপরে শিশু দেখে তা হয়, তারপরে হয় খুশি, তাই না? ঠিক আছে, তাহলে অপশন দেখি তো আমরা কি হচ্ছে। বৃষ্টি মানে 2 নাম্বার, তাই তো। তারপরে সূর্য মানে 3 নাম্বার। তারপরে আসছে হলো রামধনু বা রংধনু মানে 1 নাম্বার, তাই না? তারপরে 2, 3, 1। তারপরে শিশু মানে 5 নাম্বার। তারপরে আসছে খুশি মানে 4 নাম্বার। তাহলে আমাদের কি হলো 2, 3, 1, 5, 4। অপশনে দেখি কি আছে, এই দেখো সেকেন্ড 2, 3, 1, 5, 4। অপশন হয়ে যাচ্ছে বি, সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, খুবই সুন্দর একটা কোশ্চেন। এইসব কোশ্চেন কিন্তু খুব থাকে এনটিপিসি বা গ্রুপ ডির এক্সামে। নেক্সট কোশ্চেন, এটা একটা ডাইসের কোশ্চেন, তাই না? ডাইস বা কিউবের কোশ্চেন, ডাইস অ্যান্ড কিউব এই চ্যাপ্টারের কোশ্চেন, তাই না? এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারবো আজকে, খুবই ইজি একটা জিনিস। আচ্ছা, পড়ে নিই। প্রদত্ত চিত্রটি ভাঁজ করে একটি ঘনক তৈরি করলে, মানে এটাকে যদি, এটা তো ডাইস, তার মানে 6টা সাইড থাকে, তাই না? 6টা সাইড থাকে। এটাকে যদি ভাঁজ করা হয়
তাহলে কিন্তু এটাকে যদি ভাঁজ করা হয় তাহলে কিন্তু একটা ঘনক বা কিউব দাঁড়াবে বা ডাইস দাঁড়াবে গিয়ে, তাই না? ডাইস হবে এটা। আচ্ছা, তাহলে বলেছে ভাঁজ করলে 3টি বিন্দু বিশিষ্ট পৃষ্ঠার বা 3টা বিন্দু যেইখানে থাকবে, যেই সাইডে 3টা বিন্দু থাকবে তার বিপরীতে কতগুলি বিন্দু থাকবে। যেই সাইডটায় 3টা বিন্দু থাকবে, মানে 3টা বিন্দু কোনটা? এটা, তাই না? এটা 3টা বিন্দু। তাহলে এর বিপরীত সাইডটা কি দাঁড়াবে? এটাকে যদি ভাঁজ করা হয় তার বিপরীত সাইডে কটা বিন্দু থাকবে, সেটা হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনগুলো করার সময় একটা সিম্পল ট্রিক মনে রাখবে, এক ঘরের ডিস্টেন্স, ঠিক আছে? মানে মাঝখানে একটা ঘর থাকবে, সেই ঘরের ডিস্টেন্স থাকবে, তারপরে যেই ঘরটা থাকবে সেটাই হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এইখানে 3টা বিন্দু আছে, মনে রাখবে এই ঘরটাকে গ্যাপ রেখে, এই ঘরটা হবে না, এই ঘরটা গ্যাপ রেখে তারপরের ঘরটা যেটা থাকবে তার মানে এটা হবে অ্যান্সার। মানে 6টা বিন্দু থাকবে 3টার বিপরীতে এই কোশ্চেন অনুযায়ী। অতএব আমাকে যদি বলা থাকতো যে 4-এর বিপরীতে কটি বিন্দু থাকবে, তাহলে আমি অনায়াসেই বলতে পারতাম যে 4-এর বিপরীতে বিন্দু থাকবে 5টা, এই ঘরটাকে গ্যাপ রেখে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এটা শিখলাম। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে? 6, তাই না? 6টা বিন্দু থাকছে, উত্তর হয়ে যাচ্ছে 6। মনে থাকবে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে বলা আছে কি, এটা একটা ডিরেকশনের কোশ্চেন, ঠিক আছে? ডিরেকশনের কোশ্চেন মানে দিক নির্ণয়ের কোশ্চেন। কোশ্চেনে কি বলা আছে? রসিক 20 মিটার উত্তর দিকে হাঁটলেন, ঠিক আছে? তাহলে রসিকের পজিশন যদি আমি এখানে ধরে নেই, রসিক উত্তর দিকে হাঁটলো কত? উত্তর দিকে হাঁটলো 20 মিটার, ঠিক আছে? এটা উত্তর দিক। এই যে পজিশন আমরা এরকমভাবে রাখি, এটা নর্থ, এটা ইস্ট বা পূর্ব, এটা সাউথ বা দক্ষিণ, এটা ওয়েস্ট বা পশ্চিম, তাই না? ঠিক আছে? তাহলে উত্তর দিকে 20 মিটার হাঁটলো, ঠিক আছে? এরপর তিনি ডান দিকে ঘুরে, তাহলে উত্তর দিকে হাঁটছিল, ডান দিকে ঘোরা মানে এই দিকে যাওয়া, তাই না? ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটলো, তাহলে 30 মিটার, 20 মিটার যদি এরকম ডিস্টেন্স হয় তার মানে 30 মিটার মোটামুটি এরকমটা হবে, তাই না? ঠিক আছে? তারপর আবার ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটলো, তাহলে যাচ্ছিল পূর্ব দিকে, এখন যদি ডান দিকে ঘুরে তার মানে আবার দক্ষিণ দিকে যাবে, দক্ষিণ দিকে 35 মিটার হাঁটবে, তাই না? তাহলে 20 মিটার এরকম হলে 35 মিটার মোটামুটি এতটা হতে পারে, তাই না? 35 মিটার, ঠিক আছে? এরপর বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন, তাহলে বাম দিকে যদি ঘুরে দক্ষিণ দিকে যাচ্ছিল, বাম দিক কি হবে? পূর্ব দিক। পূর্ব দিক ঘুরে কত যাবে? 15 মিটার। 15 মিটার ধরলাম, এতটা 15 মিটার হাঁটলো, ঠিক আছে? শেষবার বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন। আচ্ছা, শেষবার ও যাচ্ছিল পূর্বে, তার যদি বাম দিক হয় আবার কি হবে? উপরের দিক, মানে নর্থে, আবার 15 মিটার উপরের দিকে যাবে, তাই না? 15 মিটার উপরের দিকে যাবে, 15 মিটার উপরের দিকে যাবে। তাহলে কি বলা আছে? এখন তিনি শুরুর অবস্থান থেকে কোন দিকে, ঠিক আছে? আচ্ছা, শুরুর অবস্থান এখানে, তাই না? আচ্ছা, আমরা দেখো এই জিনিসটাকে যদি ভাগ করি 20 মিটার, তাই না? এটাকে যদি ভাগ করি 20 মোটামুটি এরকম হবে, তাই না? এই সরলরেখা এই পজিশনটা হবে 20, আর তাহলে কি এই জায়গাটা হবে 15, তাই না? এতটুকু হবে 15, তাহলে 15 নিচে গেছিল, আবার কিন্তু পরবর্তীতেও 15 কিন্তু আবার উপরে উঠে গেছে, তার মানে কি এই সরলরেখাই কিন্তু ও আছে আবার, তাই না? এইখানে কিন্তু ও অবস্থিত আছে বর্তমানে, শেষ পজিশন কিন্তু এইটা, তাই না? তাহলে আমি কি দেখব যে কোন দিকে আছে? রসিকের পূর্ব অবস্থান কোথায় ছিল? এইখানে ছিল, তাই না? এর থেকে বর্তমান অবস্থান কোন দিকে আছে? পূর্ব দিকে আছে। অপশনে দুটো অপশন আছে, পূর্ব, বি অথবা ডি। আচ্ছা, আমি দেখে নিই কত দূরে আছে, কত মিটার দূরে আছে। আমি জানি যে এটা কতখানি, উপরে দেখো 30 মিটার, তার মানে এটা হবে 30 মিটার, তাই না? আবার এতখানি, আরও এতখানি, তাই না? আরও এতখানি মানে কত? 15 মিটার, তাই না? তাহলে 30 + 15 টোটাল কত দাঁড়াচ্ছে?
45, তাই না? উত্তরে আছে 45, অপশন ডি হবে রাইট অ্যান্সার। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। ডিয়ার স্টুডেন্টস, আমি চলে আসছি আমার শেষ কোশ্চেনে, ঠিক আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন, খুবই ইজি একটা কোশ্চেন। এটা হলো একটা ফ্ল্যাট র্যাঙ্কিং বা ফ্ল্যাট পাজল, তাই না? বা ফ্লোর পাজল আমরা বলি, ফ্লোর পাজল, ঠিক আছে? এটা একটা ফ্লোর পাজল। কি আছে কোশ্চেনটা পড়ে নিচ্ছি। 5 বন্ধু PQRST একটি 5তলা ভবনের 5টি আলাদা আলাদা তলায় বসবাস করে। একটা 5তলা বাড়ি যার আলাদা আলাদা তলে এই 5 বন্ধু বসবাস করে। তাহলে আমি একটা 5তলা বাড়ি আঁকাচ্ছি আগে, ঠিক আছে? 5তলা বাড়ি, আচ্ছা, আরেকটা এখানে আঁকাচ্ছি। তাহলে বলা আছে 1 থেকে 5তলা, তার মানে কি এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, ঠিক আছে? পি কিউবের উপরে, ঠিক আছে? পি কিউবের উপরে কিন্তু টি এর নিচে বাস করে। তাহলে আমাদের একটা সংকেত দেওয়া আছে কিন্তু, যে হ্যাঁ, পি কোথায় বাস করে? কিউবের উপরে, মানে কিউ যদি নিচে থাকে তার উপরে পি থাকবে, কোনো একটা তলায় থাকতে পারে, মানে ইমিডিয়েট উপরেই থাকবে তা কিন্তু বলা নেই। মানে কিউ পি এর নিচে থাকবে, মানে পি বলেছে কিউ এর উপরে থাকবে, তা কিউ এর উপরে পি আছে, কিন্তু টি এর নিচে বসবাস করে। তার মানে পি টি এর নিচে বসবাস করে, তার মানে টি থাকবে পি এর উপরে, তাই না? তারপরে কি বলা আছে? এস উপরের তলায় বাস করে। উপরের তলা এখানে কোনটা? 5 নাম্বার তলা। তার মানে এস এর পজিশন কিন্তু আমাদের নির্দিষ্ট করা গেল, যে এস 5 নাম্বার তলায় বসবাস করবে। তারপরে কি বলা আছে? আর কিউ এবং টি এর মধ্যে বসবাস করে বা বাস করে। তাহলে কিউ আর টি এর মাঝখানে কোনো একটা পজিশনে, এইখানেও থাকতে পারে, এই পজিশনেও থাকতে পারে, তাই না? আবার এই পজিশনেও থাকতে পারে, কে? আর, তাই না? এইখানেও থাকতে পারে, এইখানেও থাকতে পারে। তাহলে যদি এই কোনো এক পজিশনে থাকে, তার মানে কি আমাদের টোটাল 5টা হয়ে যাচ্ছে। এস, টি, পি, কিউ, মাঝখানে কোথাও আর আছে। তাহলে সবার নিচে কে থাকছে? বোঝো ভালো মতো, সবার নিচে কে থাকছে? এখানে 3টা, আর এই 2টা পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে আর থাকতে পারে। তাহলে সবার নিচের পজিশন কিন্তু আমাদের কিউ হয়েই যাচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু কিউ, পি আর টি এর পজিশন কিন্তু নির্দিষ্ট করতে পারছি কি এখানে? তাই না? পারছি না তো। টি এর পজিশন নির্দিষ্ট করতে পারবো, কারণ টি এর পজিশন এখানে হয়ে যাবে, তাই না? কিন্তু পি এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে, আবার এখানে আর হতে পারে, আবার এখানে পি হতে পারে, ঠিক আছে? আর এর পজিশন কিন্তু নির্দিষ্ট করা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি পি, এখানে আরও হতে পারে, এখানে আর অথবা পিও হতে পারে, ঠিক আছে? কোশ্চেন কি বলা আছে? প্রথম তলায় কে বসবাস করে? প্রথম তলা কোনটা? আমাদের কিন্তু এগুলোর দরকারই নেই। তাহলে প্রথম তলা কি, কে আছে? কিউ আছে। তাহলে উত্তর আমাদের কিন্তু বের হয়ে যাচ্ছে, উত্তর হচ্ছে কিউ, মানে অপশন বি, ঠিক আছে? ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আমাদের 15টা কোশ্চেন সলিউশন হয়ে গেল। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো আমাদের সাথে, নিশ্চিতভাবে বলা যায় যে তোমরা অবশ্যই এনটিপিসি অথবা গ্রুপ ডি এক্সামে অবশ্যই ভালো স্কোর করতে পারবে। এইভাবে আমাদের সাথে থাকো, পাশে থাকো। আমরা খুবই শীঘ্র পরের কোশ্চেন সেট নিয়ে, প্র্যাকটিস সেট নিয়ে আবার আসবো, ঠিক আছে বন্ধুরা? আজকের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।